তিনটে কুকুর একসঙ্গে হিংস্রভাবে ডেকে উঠল। তীরধনুকওয়ালা মানুষ তিনজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তুদের দিকে। কাকাবাবু জোজোকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালেন। সন্তুকে বললেন, ভয় পাসনি রে, এরা নিরীহ শান্ত লোক, এরা আমাদের ক্ষতি করবে না। তারপর ওদের দিকে এগিয়ে গিয়ে হিন্দিতে বললেন, আমাদের এই ছেলেটিকে বিষ পিঁপড়ে কামড়েছে, তোমরা এর কিছু ওষুধ জানো? একজন লোক এগিয়ে গেল জোজোর দিকে, আর একজন কাকাবাবুকে জিজ্ঞেস করল, ওকে কি করে পিঁপড়ে কামড়ালো? তোমরা এখানে শুয়েছিলে? কাকাবাবু বললেন, হ্যাঁ, আমরা সারা রাত এখানেই শুয়েছিলাম। লোকটি মাথা নেড়ে বলল, ও। কেন যে এই তিনজন অচেনা মানুষ এই জঙ্গলের মধ্যে সারা রাত শুয়েছিল তা আর সে জানতে চাইল না, যেন এটা একটা খুব সাধারণ ঘটনা। কুকুর তিনটে সন্তু আর কাকাবাবুর গায়ের কাছে এসে লাফালাফি করছে। সন্তু কুকুরকে ভয় পায় না, তার নিজেরই একটা কুকুর আছে, কিন্তু এই কুকুরগুলোর কেমন যেন হিংস্র আর জঙ্গলি জঙ্গলি ভাব। কাকাবাবুই বললেন, তোমাদের কুকুর সামলাও তো। যে লোকটি জোজোকে পরীক্ষা করে দেখতে গিয়েছিল, জোজো তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল ভয়ে। সন্তু বলল, জোজো জোজো, একটু চুপ করে থাক। সেই লোকটি মুখ ফিরিয়ে আগে নিজের সঙ্গীদের কি যেন বলল। তাদের সম্মতি পেয়ে কাকাবাবুকে বলল, এই ছেলেটাকে আমাদের গ্রামে নিয়ে চলুন, আমরা সারিয়ে দেব। কাকাবাবু বললেন, তাই চল রে সন্তু। জোজো খুব ভয় পাচ্ছে। এখন সে আর সন্তুর কাঁধে চড়তে রাজি হলো না, নিজেই উঠে দাঁড়ালো। সে যে খুবই কষ্ট পাচ্ছে তা বোঝা যায়, তার চোখ দুটো প্রায় দেখাই যাচ্ছে না। সন্তু ধরে ধরে নিয়ে চলল তাকে। এই লোক তিনটি বড্ড তাড়াতাড়ি হাঁটে, এদের সঙ্গে তাল মেলানো সন্তুদের পক্ষে মুশকিল। কাকাবাবু ফিসফিস করে বললেন, একটা ব্যাপার কি জানিস, এরা অনায়াসে 8-10 মাইল হেঁটে যায়, এদের গ্রামটা কত দূর কে জানে। একটা টিলার কাছে এসে সেই তিনজনের মধ্যে দুজন খুব বিনীতভাবে কাকাবাবুকে বলল যে তাদের একটু অন্যদিকে যেতে হবে, কাজ আছে। বাকি লোকটি কাকাবাবুদের গ্রামে নিয়ে যাবে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামটা কত দূরে? তৃতীয় লোকটি হাত তুলে এমন ভাবে দেখালো যেন মনে হলো খুবই কাছে। এত দূর আসার পর আর ফেরা যায় না, কাছে হোক বা দূরে হোক যেতেই হবে। কাকাবাবু বললেন, ঠিক আছে চলো। তোমার নাম কি ভাই? লোকটি বলল, লক্ষ্মণ। লক্ষ্মণ, তোমরা কি ছত্রিশগড়ি না মুরিয়া? মুরিয়া। আমাদের গ্রামের নাম ছোটা বাংলা। বাংলা কথাটা শুনে সন্তু অবাক হয়ে তাকালো কাকাবাবুদের দিকে। কাকাবাবু বললেন, বাংলা হচ্ছে আসলে বাংলো, এদের গ্রামের কাছাকাছি কোথাও বোধহয় সরকারি বাংলো টাংলো আছে। আরো প্রায় আধ ঘন্টা হাঁটার পর ওরা পৌঁছলো একটা গ্রামে। ছোট ছোট গোল ঘর, কিন্তু মানুষজন বিশেষ দেখা গেল না। 2-4 জন শুধু অতি বুড়ো বুড়ি এক একটা বাড়ির সামনে বসে আছে। অন্য সবাই নিশ্চয়ই কাজ করতে গেছে মাঠে কিংবা জঙ্গলে। লক্ষ্মণ ওদের একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাড়িতে নিয়ে এসে বলল, এটা ঘটুল, ঘটুল, এখানে তোমরা বসো। কাকাবাবু বললেন, ও ঘটুল, বুঝলি সন্তু, এখানে গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরা রাত্রে এসে থাকে। এদের সমাজের ছেলেমেয়েরা বাবা মার সঙ্গে থাকে না, বাচ্চা বয়স থেকেই আলাদা থাকতে শেখে। ওদের বসিয়ে রেখে লোকটি চলে গেল। খানিক বাদেই সে দুজন থুরথুরে বুড়ো মানুষকে নিয়ে ফিরে এলো, সঙ্গে একটা মাটির হাঁড়ি আর এক গাদা ঘাস পাতা। বুড়ো দুজন খুব মনোযোগ দিয়ে দেখলো জোজোকে। তারপর সেই ঘাস পাতার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে মাটির হাঁড়ির ভেতরের কি একটা কালো রঙের তরল জিনিসের সঙ্গে মেশাতে লাগলো।
আন্দামানের একটা দ্বীপে জারোয়াদের একটা গ্রামে গিয়েছিল সন্তু। সেই গ্রামের ঘরবাড়ি কিংবা মানুষজনের সঙ্গে এই গ্রামটার চেহারা কিংবা মানুষজনের বিশেষ কিছু তফাৎ নেই। কিন্তু জারোয়ারা হিংস্র, তারা পোশাক পরে না, তাদের দেখলেই ভয় করে। আর এই মুরিয়ারা খুবই ভদ্র। বুড়ো দুটিও এসেই আগে কাকাবাবুকে হাত জোড় করে প্রণাম করেছিল। কাকাবাবু বললেন, এদের ওষুধে অনেক সময় ম্যাজিকের মতন কাজ হয়, আমার আগের অভিজ্ঞতা আছে। সন্তু, তুই দেখ, আমি একটু ঘুমিয়ে নি, বড্ড ক্লান্ত লাগছে। পাশেই একটা চাটাই পাতা আছে, কাকাবাবু তার উপর শুয়ে পড়লেন। একটু পরেই তার নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা গেল যে ঘুমিয়ে পড়েছেন তিনি। সন্তু হিন্দি খুব কম জানে, এদের হিন্দিও অন্যরকম। তবু সে আকারে ইঙ্গিতে এদের সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলো, কোনো অসুবিধে হলো না। জোজোর সারা গায়ে কাদার মতন ওষুধ লেপে দিয়ে একটা তাল পাতার পাখা এনে একজন জোরে জোরে হাওয়া করতে লাগলো অনেকক্ষণ ধরে। জোজো ঘুমিয়ে পড়ল সেই হাওয়া খেয়ে। সন্তু জেগে বসে রইল একা। দুপুরবেলা এক দঙ্গল লোক দেখতে এলো ওদের। লক্ষ্মণ ভাত আর কলাইয়ের ডালও নিয়ে এসেছে। কাকাবাবুকে ডেকে তুলতে হলো তখন। কাকাবাবু উঠেই চোখ কচলাতে কচলাতে বললেন, জোজো কোথায়? জোজোকে দেখে তিনি চিনতেই পারলেন না, চেনা সম্ভবও নয়। জোজোর গায়ে মাখানো পুরু কাদার মতন ওষুধ এখন শুকিয়ে গিয়ে মাটি মাটি রং হয়েছে। জোজোকে এখন দেখাচ্ছে কুমোরটুলির রং না করা একটা মাটির মূর্তির মতন। লক্ষ্মণ জোজোর পাশে বসে পড়ে সেই ওষুধ খুঁটে খুঁটে তুলতে লাগলো। খানিক বাদে সব উঠে গেলে জোজোর হাত ধরে বাইরে নিয়ে গিয়ে 2 হাঁড়ি জল ঢেলে দিল তার মাথায়। জোজো একটু আপত্তি করছে না। ভিজে গায়ে ফিরে এসে সে বলল, এখন বেশ ভালো লাগছে রে সন্তু, একটুও ব্যথা নেই। কাকাবাবু বললেন, দেখলি এদের আশ্চর্য চিকিৎসা। এরপর খেতে বসতে হলো ওদের। গরম গরম লাল রঙের ভাত আর কলাইয়ের ডাল অপূর্ব লাগলো। জোজো আর সন্তু দুজনেই ভাত খেয়ে নিল অনেকখানি। কাকাবাবু বললেন, একটা করে আলু সেদ্ধ থাকলে আরো ভালো লাগতো, কি বলো? তবে রাত্রিরে যদি থাকিস তাহলে এরা শুয়োরের মাংস খাওয়াতে পারে, এরা রাত্রিরেই ভালো করে খায়। খাওয়া হয়ে গেলে কাকাবাবু 3-4 জন বয়স্ক লোককে একপাশে ডেকে নিয়ে গিয়ে নানা রকম খোঁজ খবর নিতে লাগলেন। তারপর তিনি মাটিতে উবু হয়ে বসে একটা কাঠি দিয়ে ম্যাপ আঁকতে লাগলেন মাটির ওপর। ম্যাপের চর্চা করা কাকাবাবুর শখ। তিনি চোখ বুজে বঙ্গদেশের ম্যাপ এঁকে দিতে পারেন, কিন্তু এখানকার লোকরা ম্যাপ বোঝে না। কাকাবাবু যে জায়গাটার সন্ধান জানতে চাইছেন সেটা এরা বুঝতে পারছে না কিছুতেই। কাকাবাবু এবার একটা ছোট মন্দির আঁকলেন, তারপর তার সামনে একটা লম্বা মতন মূর্তি। কাকাবাবু সেটার উপর আঙুল দিয়ে জিজ্ঞেস করলেন, এই মন্দিরটা কোথায় বলতে পারো? 3 জন বৃদ্ধ মাথা নেড়ে হ হ হ হ করতে লাগলো, কিন্তু কোথায় যে মন্দিরটা সেটা কিছুই বলতে পারে না। বাইরে যে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন লোক এগিয়ে এসে কাকাবাবুর আঁকা ছবিটা দেখলো মন দিয়ে। তারপর সে ছবিটার সামনে শুয়ে পড়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে বলল, আমি জানি, আমি দেখিয়ে দিতে পারি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কত দূর, কতক্ষণ লাগবে যেতে? লোকটি বলল, এই সামনে একখানা পাহাড়, তার পরের পাহাড়ে। কাকাবাবু সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে জোজোকে জিজ্ঞেস করলেন, তুমি এখন হাঁটতে পারবে? আমাদের মনে হয় বেশি সময় নষ্ট করা উচিত নয়। জোজো বলল, হ্যাঁ, হাঁটতে পারবো। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। 3 জন বুড়ো তখন কাকাবাবুর হাত চেপে ধরল। তারা কাকাবাবুকে ছাড়তে চায় না। কাকাবাবুকে তারা রাত্রিটা থেকে যেতে বলছে। কাকাবাবু কিছু বলতে যেতেই তারা না না
বলে মাথা নাড়ছে। কাকাবাবু অতি কষ্টে তাদের বোঝালেন যে এখন একটা বিশেষ কাজে তাকে চলে যেতেই হবে, ফেরার সময় তিনি এখানে আসবার চেষ্টা করবেন। তারপর তিনি লক্ষ্মণকে এক পাশে ডেকে 2খানা 20 টাকার নোট তার হাতে দিতে গেলেন। লক্ষ্মণ সে টাকা কিছুতেই নেবে না, খুব জোরে জোরে মাথা নাড়তে লাগলো। শেষ পর্যন্ত কাকাবাবু লজ্জিত হয়ে টাকাটা পকেটে পুরে ফেললেন। সন্তুদের তিনি বললেন, এরা কি রকম ভদ্র দেখেছিস, আমাদের যত্ন করে খাওয়ালো, জোজোর চিকিৎসা করলো। এরা গরিব হতে পারে, কিন্তু খুব আত্মসম্মান জ্ঞান আছে, কিছুতেই পয়সা নিতে চায় না, আবার রাত্রিরে থেকে যেতে বলছে। আমাদের উচিত ছিল এদের কিছু উপহার দেওয়া, কিন্তু কিছুই তো নেই আমাদের কাছে। যে লোকটি মন্দিরের পথ দেখিয়ে নিয়ে যাবে তার নাম শিবু। সে লক্ষ্মণকেও সঙ্গে নিয়ে নিল। আবার শুরু হলো হাঁটা। সামান্য একটা জঙ্গল পার হওয়ার পরেই উঠতে হবে পাহাড়ে। ক্রাশ নিয়ে পাহাড়ে উঠতে কাকাবাবুর খুবই কষ্ট হয়, তবু তিনি দাঁতে দাঁত চেপে উঠতে লাগলেন। ঘাম গড়িয়ে পড়তে লাগলো তার কপাল দিয়ে। মাথার উপর গনগন করছে দুপুরের সূর্য। জঙ্গলের মধ্যে তবু ছায়া ছায়া ভাব ছিল। এই পাহাড়টা একেবারে ন্যাড়া। সেই পাহাড়টি পেরিয়ে যাওয়ার পর একটা ছোট নদী পার হতে হলো। সেই নদীতে এখন জল প্রায় নেই, বালিই বেশি। সামনেই একটা ছোট পাহাড়, সেটা ছোট ছোট খাদে ভরা। এখানে ঢেউয়ের মতন একটার পর একটা পাহাড়। তলা থেকেই দেখা যায় সেই পাহাড়ের মাঝখানে একটা মন্দিরের চূড়া। শিবু হাত দেখিয়ে বলল, ওই যে। কাকাবাবু বেশ উৎফুল্ল হয়ে উঠলেন। এত কাছে যে মন্দিরটা হবে তা তিনি আশাই করেননি। আগের গ্রামের বৃদ্ধরা তাহলে বলতে পারল না কেন? তারা কি ছবিটা দেখে বুঝতে পারেনি? নতুন উৎসাহ নিয়ে কাকাবাবু এবারে উঠতে লাগলেন পাহাড়টায়। মন্দিরটা দেখে সন্তুর ইচ্ছে করছে দৌড়ে আগে আগে উঠে যেতে, কিন্তু কাকাবাবু তাড়াতাড়ি যেতে পারবেন না। জোজো কোনো রকমে তার কাঁধ ধরে ধরে হাঁটছে। বেচারি জোজো পিঁপড়ের কামড় খাওয়ার পর থেকে একেবারে চুপসে গেছে, মুখে আর কোনো কথা নেই। কপা কপ কপা কপ শব্দ শুনে সন্তু একবার পেছন ফিরে তাকালো। ছোট ছোট ঘোড়ায় চেপে 4 জন লোক আসছে এদিকে। এখানে একটা পায়ে চলা পথ আছে। সন্তুরা এক পাশে সরে দাঁড়ালো। ঘোড়াগুলো তাদের পাশ দিয়ে চলে গেল। লোকগুলো তাদের দিকে কৌতূহলী চোখে তাকালো বটে, কিন্তু কোনো কথা জিজ্ঞেস করল না। ছোট হলেও এই পাহাড়টা বেশ খাড়া মতন। ঘোড়াগুলো উঠছে আস্তে আস্তে। কাকাবাবু খুবই হাঁপিয়ে গেছেন, কিন্তু একবারও থামবার কথা বলছেন না। মন্দিরটার কাছে পৌঁছতে আরো প্রায় 1 ঘন্টা লেগে গেল। একটা চৌকো মতন পাথরের মন্দির, তাতে সাদা চুনকাম। এমন কিছু পুরনো নয়। কাছাকাছি কোনো গ্রাম নেই। এখানে এরকম একটা মন্দির কে তৈরি করলো কে জানে। কাকাবাবু সামনের চাতালে দাঁড়িয়ে রুমাল বের করে মুখ মুছতে লাগলেন। সন্তু দৌড়ে গেল মন্দিরের ভেতরের মূর্তিটা দেখবার জন্য। ধুতি পরা একজন লোক পেছন ফিরে বসে আছে মূর্তিটার সামনে। খালি গা, পিঠের ওপর বেশ মোটা একটা পৈতে। মূর্তিটা প্রায় 1 হাত উঁচু, নীলচে রং। ঠিক কোন যে ঠাকুর তা বোঝা গেল না। অনেকটা যেন মা কালীর মূর্তির মতন, কিন্তু জিভ কামড়ানো নয়। পায়ের নিচে মহাদেবও নেই। ধুতি পরা পুরোহিতটির চেহারা দেখেও এখানকার আদিবাসী বলে মনে হয় না। কাকাবাবু এবারে আস্তে আস্তে এসে সন্তুর কাছে দাঁড়ালেন। তারপরই অবাক হয়ে বললেন, আরে এ মূর্তিটা তো নয়, এ তো অন্য মন্দির। সন্তু বলল, নীল রং কিন্তু। কাকাবাবু বললেন, তা হোক, অংশুমান চৌধুরীর কাছে আমি মূর্তিটার একটা কপি দেখেছি। সেটা একেবারে অন্যরকম, আরো লম্বা। সেটা পুরুষের মূর্তি, পায়ে গামবুট। আমরা ভুল জায়গায় এসেছি।
মন্দিরের পুরোহিতটি এবারে মুখ ফিরিয়ে ওদের দিকে খুব অবাকভাবে চেয়ে রইলেন কয়েক পলক। তারপর পরিষ্কার বাংলায় বললেন, আপনারা কোথা থেকে আসছেন? বস্তারের জঙ্গলে একটা ছোট পাহাড়ের ওপর মন্দিরের পুরোহিতকে বাংলায় কথা বলতে শুনে ওরা তিনজনেই অবাক। সন্তু জিজ্ঞেস করেই ফেলল, আপনি বাংলা জানেন? কি করে বাংলা শিখলেন? পুরোহিতটি ফ্যাকাশেভাবে হেসে বললেন, বাঙালির ছেলে বাংলা জানবো না? অবশ্য বাঙালি ছিলাম অনেক আগে, এখন আর নেই। কাকাবাবুর দিকে তাকিয়ে তিনি বললেন, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আসুন মন্দিরের মধ্যে বসে একটু বিশ্রাম করে নিন। কাকাবাবু ক্রাচ দুটো নামিয়ে রেখে মন্দিরের সিঁড়িতে বসে পড়ে বললেন, একটু জল খাবো। পুরোহিত মন্দিরের পেছন দিয়ে গিয়ে একটা পেতলের ঘটি ভর্তি জল আনলেন। খুব ঠান্ডা জল। ওরা তিনজনেই জল খানিকটা পান করল, আর খানিকটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। জোজো বলল, আর একটু জল খাবো। এবারে পুরোহিত এক ঘটি জলের সঙ্গে আনলেন কয়েকটা তিলের নাড়ু। সেগুলো এগিয়ে দিয়ে বললেন, একটু মিষ্টি খেয়ে তারপর জল খান, নইলে তেষ্টা মিটবে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি আগে দণ্ডকারণ্যে ছিলেন, তাই না? পুরোহিত এবারে চমকে গেলেন খানিকটা। কাকাবাবুর মুখের দিকে একটুক্ষণ অবাকভাবে তাকিয়ে থেকে বললেন, আপনি কি করে বুঝলেন? কাকাবাবু বললেন, আপনার বাংলার মধ্যে পূর্ববঙ্গের একটা টান আছে, তাই আন্দাজ করা এমন শক্ত কিছু নয়। পুরোহিত বললেন, আমার নাম ধনঞ্জয় আচার্য। একসময় দণ্ডকারণ্যের উদ্বাস্তু কলোনিতে ছিলাম, সেখানে কষ্ট ছিল খুব। একদিন মা কালী আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই ডুমডুমি পাহাড়ে যা, সেখানে আমার ভাঙা মন্দির দেখতে পাবি, সেখানে গিয়ে আমার মূর্তি স্থাপন কর, তাহলে তুই উদ্ধার পেয়ে যাবি। ডুমডুমি পাহাড় কোথায় তা তো চিনতাম না, ক্যাম্প ছেড়ে তবু বেরিয়ে পড়লাম। দিনের পর দিন এই দিকের সব পাহাড়ে ঘুরেছি, কতদিন কিছু খাওয়া জোটেনি, কখনো গাছের ফলমূল খেয়ে কাটিয়েছি। তারপর এই পাহাড়ে এসে ভাঙা মন্দিরের সন্ধান পেলাম। তখন ভেবেছিলাম, এখানে মন্দিরে যদি থেকে যাই তাহলে খাবো কি, এই পাহাড়ের ওপর কে আসবে? তবু রয়ে গেলাম। প্রথম 3 দিন 4 দিন একজন মানুষও আসেনি, আমি একেবারে উপবাস করে কাটিয়েছি। ঠিক করেছিলাম, যদি না খেতে পেয়ে মরতে হয় তবু এখান থেকে যাব না। তারপর আস্তে আস্তে লোকেরা কি করে যেন এই মন্দিরের কথা জেনে গেল, এখন অনেকেই আসে। কাকাবাবু বললেন, হ্যাঁ দেখছি তো, ঘোড়ায় চড়ে অনেক লোক আসছে। ধনঞ্জয় আচার্য বললেন, আমি ছাড়া আরো 5 জন লোক এখন এই মন্দিরে থাকে। আমি পাহাড় থেকে নিচে নামি না, ওরাই প্রয়োজনীয় জিনিসপত্র আনে। আপনারা এদিকে এলেন কি করে? এ পর্যন্ত এখানে আর কোনো বাঙালি আসেনি। কাকাবাবু বললেন, আমরাও এদিকে এসেছি একটা মন্দিরের খোঁজে। কাছাকাছি গ্রামের একজন লোক আমাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এলো, কিন্তু আমি খুঁজছি একটা অন্য মন্দির। আপনি বোধহয় আমাদের সাহায্য করতে পারবেন। কাকাবাবু তাকে গামবুটের মতন জুতো পরা পুরুষ দেবতার মূর্তিটির কথা বুঝিয়ে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, এই মূর্তিটি এই তল্লাটে কোথায় আছে বলতে পারেন? ধনঞ্জয় আচার্য দুদিকে মাথা নেড়ে বললেন, না, এরকম কোনো মূর্তির কথা আমি শুনিনি। বললাম তো, আমি এই পাহাড় থেকে নিচে নামি না। আপনি বলছেন জুতো পরা মূর্তি, এটা আবার কি ঠাকুর? কাকাবাবু বললেন, তা আমি জানি না, বইয়ে পড়েছি এই মূর্তিটার কথা, সেই জন্যেই সেটা দেখার এত কৌতূহল। ধনঞ্জয় আচার্য বললেন, দেখি আমার লোকেরা কেউ কিছু সন্ধান দিতে পারে কি না। তিনি 2 জন লোককে ডেকে অনেকক্ষণ ধরে ওখানকার ভাষায় কথা বলতে লাগলেন। সন্তুরা সেই ভাষা এক বর্ণ বুঝতে পারল না। কাকাবাবু সন্তুকে জিজ্ঞেস করলেন, সেবারে নেপাল গিয়ে তুই তো খুব ঘোড়ায় চেপেছিলি, মনে আছে? এখন ঘোড়ায় চাপতে পারবি? সন্তু বলল,
হ্যাঁ, পারবো। জোজো এতক্ষণে খানিকটা চাঙ্গা হয়ে উঠেছে। সে বলল, আমি খুব ভালো ঘোড়া চালাতে জানি। বাবার সঙ্গে একবার টার্কিতে গিয়ে প্রত্যেকদিন ঘোড়ায় চড়ে কত মাইল যে গেছি। কাকাবাবু বললেন, বাহ, তাহলে তো খুব ভালো কথা। ভাবছি এই পুরুত মশাইয়ের কাছ থেকে দুটো অন্তত ঘোড়া ধার চাইব। এখান থেকে ঘোড়ায় যেতে পারলে অনেক পরিশ্রম বাঁচবে। কাছেই একটা গাছে কয়েকটা ঘোড়া বাঁধা আছে। সন্তু উঠে দাঁড়িয়ে বলল, চল জোজো, আমরা একটু ঘোড়ায় চড়া প্র্যাকটিস করি। ওদের বললে ওরা নিশ্চয়ই একটু চাপতে দেবে। জোজো নাক সিটকে বলল, এইটুকু ছোট ছোট ঘোড়া, এতে কি চাপবো? এগুলো তো গাধা। আমি বিরাট বিরাট ঘোড়া, যাকে বলে ওয়েল্লার ঘোড়া, সেই ঘোড়ায় চাপতে পারি। সন্তু বলল, ওই গাট্টা গোট্টা লোকগুলো এই ছোট ঘোড়ায় চেপেই তো ঘুরে বেড়ায়, আমরা কেন পারবো না? চল না দেখি। সন্তু জোজোর হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল। গাছতলায় যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদের ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আমাদের একটু ঘোড়ায় চাপতে দেবেন? ওদের সঙ্গে শিবু নামে যে লোকটি এসেছিল সেও গল্প করছিল এখানকার লোকদের সঙ্গে। সেই শিবু সন্তুদের কথা ভালো করে বুঝিয়ে বলল ওদের। ওরা সঙ্গে সঙ্গে রাজি। দুটো ঘোড়া খুলে এনে ওদের সাহায্য করলো পিঠে চাপতে। তারপর একজন করে ঘোড়ার দড়ি ধরে হাঁটাতে লাগলো ঘোড়াটাকে। ওরা গোল হয়ে খানিকটা জায়গা ঘুরল। সন্তু বলল, এই ঘোড়াগুলো বেশ শান্ত রে জোজো, কোনো অসুবিধেই হচ্ছে না। জোজো ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল, বাহ, এগুলো আবার ঘোড়া নাকি? গাধার অধম। আমি ঘোড়া ছুটিয়েছি 80-90 মাইলস স্পিডে, আরব দেশের আসল ঘোড়া। সন্তু তার সঙ্গের লোকটিকে বলল, আপনি একবার একটু ছেড়ে দিন না, নিজে নিজে চালাই। দুজন লোকই ঘোড়ার দড়ি ছেড়ে দিল। জোজো তার ঘোড়ার পেটে একটা লাথি মেরে চেঁচিয়ে বলল, হ্যাট হ্যাট হ্যাট। সঙ্গে সঙ্গে ঘোড়াটা তড়বড়িয়ে ছুটতে শুরু করলো, আর জোজো ছিটকে পড়ে গেল তার পিঠ থেকে। তবে সৌভাগ্যবশত সে পড়ল একটা ঝোপের ওপর, তার চোট লাগলো না। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা ঝাড়তে ঝাড়তে জোজো বলল, দেখলি দেখলি সন্তু, কিরকম একটা ড্রাইভ দিলাম, তুই পারবি? কাকাবাবু মন্দিরের সিঁড়িতে বসে ওদের দেখছেন আর হাসছেন। এরপর তিনি নিজে যখন ঘোড়ায় চাপবেন তখন জোজো আর সন্তুও বোধহয় হাসবে। আরও অনেকদিন ঘোড়ায় চড়া অভ্যেস নেই, তাছাড়া খোঁড়া পা নিয়ে অসুবিধে হবে। কিন্তু ঘোড়া ছাড়া এখানে পায়ে হেঁটে বেশি ঘোরাঘুরি করা সম্ভব নয়। ধনঞ্জয় আচার্য তাঁর লোকদের সঙ্গে কথা শেষ করে কাকাবাবুর কাছে এসে বললেন, হ্যাঁ, ওদের একজন ওই মূর্তিটার কথা জানে। নিজের চোখে দেখেনি, তবে অন্যদের কাছে শুনেছে। ওর কথা বিশ্বাস করা যায়। কিন্তু ওখানে আপনার যাওয়ার দরকার নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কেন বলুন তো? ধনঞ্জয় বললেন, জায়গাটা অনেক দূর, অবুঝমাড় পেরিয়ে আরো অনেকখানি। আপনি তিরাংদের নাম শুনেছেন? কাকাবাবু বললেন, আমি মারিয়া আর মুরিয়াদের কথা জানি। এইসব জায়গায় আগে একবার ঘুরেছি, কিন্তু তিরাংদের কথা তো শুনিনি। এদের কথা খুব কম লোকই জানে। মাত্র 2-3খানা গ্রামে এরা থাকে। এদের একটা গ্রামে এই মূর্তি আছে, সেখানে বাইরের লোক বিশেষ কেউ যায় আসে না। এরা কি হিংস্র নাকি? বাইরের লোক দেখলে আক্রমণ করতে আসে? সেরকম কিছু শোনা যায়নি। মধ্যপ্রদেশের আদিবাসীরা এমনিতে বেশ শান্ত, কিন্তু কোনো কারণে রেগে গেলে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। তখন একেবারে খুন করে ফেললেও এদের চোখের একটি পাতাও কাঁপে না। আপনার দুটি পা ঠিক নেই, সঙ্গে দুটি অল্প বয়সী ছেলে, এই অবস্থায় আপনাদের ওদিকে যাওয়া উচিত হবে না। কাকাবাবু মুচকি হেসে বললেন, মুশকিল কি জানেন? আমি যদি যেতে নাও চাই, ছেলে দুটি ছাড়বে না। ওরা বড্ড জেদি। জায়গাটা ঠিক কোথায় আপনি একটু ম্যাপ এঁকে বুঝিয়ে দেবেন? জেনে শুনে আপনাদের ওই বিপদের মধ্যে পাঠায় কি করে? কাছাকাছি গিয়ে দেখে আসি অন্তত। সেরকম বিপদ দেখলে ভিতরে ঢুকবো না।
আর একটা কথা, ধনঞ্জয় বাবু, আপনার শিষ্যদের তো বেশ কয়েকটা ঘোড়া রয়েছে দেখছি, তার থেকে দুটো ধার নিতে পারি। ঘোড়া ছাড়া অত দূর যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা ঘোড়া দুটো বাবদ কিছু টাকা জমা রেখে যাব আপনার কাছে। টাকার কথা উঠছে না, আপনাদের আমি অবিশ্বাস করি না, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। কাকাবাবু তবু বুঝিয়ে সুঝিয়ে ধনঞ্জয় আচার্যকে দিয়ে একটা ম্যাপ আঁকিয়ে নিলেন। ওখানে কোনো সাদা কাগজ নেই। মন্দিরের দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছিল, তারই একটা পাতা ছিঁড়ে নেওয়া হলো। কলম পাওয়া গেল সন্তুর কাছে। ধনঞ্জয় আচার্য এককালে একটু আধটু লেখাপড়া জানতেন, কিন্তু গত 25 বছর কিছুই লেখেননি, তাই বাংলা অক্ষর লিখতে ভুলে গেছেন। অবুঝমার লিখতে গিয়ে অক্ষরটাই লিখতে পারেন না। কাকাবাবু বললেন, আপনি জায়গাগুলোর নাম বলুন, আমি লিখে নিচ্ছি। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। মন্দিরের কাছাকাছি জঙ্গলের গাছে অনেক রকম পাখি ডাকছে। একটু দূরে একটা কোনো পাখি খুব জোরে পিয়াও পিয়াও করে ডাকছে, গলায় তার সাংঘাতিক জোর। সন্তু বলল, এটা কি পাখি? এরকম ডাক তো শুনিনি। জোজো বলল, এটা মোটেই পাখি নয়, এটা ফেউয়ের ডাক। বাঘ বেরুলেই পেছন পেছন ফেউ বেরোয়, শুনিসনি? আমি খুব ভালো চিনি। সন্তু বলল, ব্যাট, ফেউ আবার কি? ফেউ তো আসলে শেয়াল। বাঘ দেখে ভয় পেয়ে শেয়ালের ডাক তখন বদলে যায়। এটা পাখিরই ডাক। জোজো বলল, তুই কিছু জানিস না, এটা পাখি হতেই পারে না, এটা নির্ঘাত ফেউ। দুজনে তর্ক করতে করতে একসময় বাজি ধরে ফেলল। এক বোতল কোল্ড ড্রিঙ্ক। ওরা কাকাবাবু আর ধনঞ্জয় আচার্যর কাছে এসে জিজ্ঞেস করল, ওটা কি ডাকছে? কাকাবাবু উত্তর দেওয়ার আগেই ধনঞ্জয় আচার্য বললেন, ওটা তো ময়ূর, এদিকের জঙ্গলে কিছু ময়ূর আছে। সন্তু প্রথমে লজ্জা পেল। ময়ূরের ডাক সে আগে অনেক শুনেছে, তার চিনতে পারা উচিত। এখানে ডাকটা খুব জোরে শোনাচ্ছে। তারপরই সে জোজোকে বলল, তুই হেরে গেছিস, কোল্ড ড্রিঙ্কটা পাওনা রইল, কলকাতায় ফিরে গিয়ে খাওয়াতে হবে কিন্তু। জোজো বলল, হেরেছি মানে? ময়ূর কি পাখি? আবার তর্ক লাগিয়ে দিল ওরা। কাকাবাবু ধনঞ্জয় আচার্যকে জিজ্ঞেস করলেন, এই জঙ্গলের মধ্যে মন্দির করেছেন, এখানে বুনো জন্তু জানোয়ার আসে না? ধনঞ্জয় আচার্য বললেন, সন্ধ্যের দিকে প্রায়ই হাতি আসে। আজ তো এখানেই থাকছেন আপনারা, হয়তো দেখতে পেয়ে যাবেন। ভোরবেলাতে আবার যাত্রা শুরু হলো। একটি ঘোড়ার পিঠে জোজো আর সন্তু, আর একটি ঘোড়ায় কাকাবাবু। দুটোর বেশি পাওয়া গেল না। তাছাড়া জোজো নিজে আলাদা একটা ঘোড়া চালাতেও পারত না। কাকাবাবু তার ক্রাচ দুটো বেঁধে এক পাশে ঝুলিয়ে নিয়েছেন। একটা পা প্রায় অকেজো হলেও তার ঘোড়া চালাতে অসুবিধে হচ্ছে না। কাকাবাবুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। খানিকটা যাওয়ার পর তিনি উৎফুল্লভাবে বললেন, দেখ সন্তু, এখন কি কেউ আর আমাকে খোঁড়ালোক বলতে পারবে? ভাবছি এরপর থেকে কলকাতা শহরেও একটা ঘোড়ায় চেপে ঘুরলে কেমন হয়, তাহলে আর ক্রাচ লাগবে না। গাড়ি চালাতে গেলেও অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ সামলাবার জন্য দুটো পা লাগে। ঘোড়া চালাবার জন্য সে ঝামেলা নেই। এই ঘোড়াটাও বেশ শান্ত। বিখ্যাত বীর তৈমুর লংও নাকি ঘোড়া ছিল, সেও তো এক পায়ে ঘোড়া ছুটিয়েই কেল্লা ফতে করেছে। জোজো বলল, জানেন কাকাবাবু, নেপোলিয়ন চলন্ত ঘোড়ার পিঠে শুয়ে পড়ে ঘুমিয়ে নিতেন। কাকাবাবু বললেন, তাই নাকি? জোজো বলল, হ্যাঁ, নেপোলিয়ন বিছানায় শুয়ে ঘুমানো একেবারে পছন্দ করতেন না। কাকাবাবু বললেন, সেটা নেপোলিয়নের পক্ষে সম্ভব হতে পারে, আমি কিন্তু বাপু ঘোড়ার পিঠে ঘুমোতে পারবো না। সন্তু বলল, জোজো এমন ভাবে বলছে যেন ও নেপোলিয়নকে ঘোড়ার পিঠে শুয়ে পড়তে নিজের চোখে দেখেছে। না শুয়ে বুঝি ঘুমানো যায় না? জোজো সঙ্গে সঙ্গে সুর পাল্টে বলল, আমার এক কাকা আছেন, কানপুরে থাকেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তে পারেন।
এমনকি ঘুমোতে ঘুমোতে হাঁটেন। কাকাবাবু হাসতে লাগলেন। তার ঘোড়াটা যাচ্ছে আগে আগে। ম্যাপ দেখে তিনি মনে মনে একটা রাস্তা ছকে নিয়েছেন। পাকা রাস্তা এড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে হবে। অংশুমান চৌধুরীরা গাড়িতে যাবেন, তাদের পাকা রাস্তা দিয়েই যেতে হবে, তাদের সামনে পড়া চলবে না। অংশুমান চৌধুরীরা দলে ভারী, তাদের সঙ্গে অস্ত্রও অনেক বেশি। কাকাবাবুর কাছে রয়েছে শুধু একটি রিভলভার, তাতে মোটে 4খানা গুলি। ওদের কাছ থেকে কাকাবাবু রিভলভারটা কেড়ে নিয়েছিলেন, কিন্তু এক্সট্রা গুলি তো আর নেওয়া হয়নি। আদিবাসীদের একটা মূর্তির জন্য অংশুমান চৌধুরী প্রচুর টাকা খরচ করেছেন, অনেক রকম ব্যবস্থা করেছেন। সুতরাং কাকাবাবু বাধা দিতে গেলে তিনি সহজে ছাড়বেন না। আগের রাত্রিটাই নিরামিষ ডাল ভাত তরকারি খেয়ে ভালো করে ঘুমিয়ে নেওয়া হয়েছে। সন্তু আর জোজো হাতি দেখার জন্য জেগেছিল বেশ কিছুক্ষণ, কিন্তু শেষ পর্যন্ত হাতি আর আসেনি এদিকে। ওরা দূরে গাছপালা ভাঙার মড়মড় শব্দ শুনেছে শুধু। ধনঞ্জয় পুরোহিত ওদের যত্ন করেছেন খুবই। আসবার সময় তিনি মস্ত এক পোঁটলা ভর্তি চিড়ে আর গুড় দিয়ে দিয়েছেন সঙ্গে। জঙ্গলের মধ্যে অন্য কোথাও খবর না পাওয়া গেলে এই চিড়ে গুড় খেয়েই পেট ভরানো যাবে। এখানে জঙ্গল খুব ঘন নয়, মাঝে মাঝে পার হতে হচ্ছে ছোট ছোট টিলা। শোনা যাচ্ছে নানা রকম পাখির ডাক। এক জায়গায় দেখা গেল এক ঝাঁক বাদর। তারা গাছের ডালে দোল খেতে খেতে খুব কৌতূহলী চোখে দেখতে লাগলো এই দলটাকে, যেন প্যান্ট শার্ট পরা মানুষ তারা আগে কখনো দেখেনি। একটু পরে সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, ওদের দলটা তো আগে আগে এগিয়ে গেছে, তাছাড়া ওরা গেছে গাড়িতে, এতক্ষণে কি ওরা মূর্তিটা চুরি করে নিয়ে যায়নি? কাকাবাবু বললেন, ওরা গাড়িতে গেলেও সবটা গাড়িতে যাওয়া যাবে না। ইরাংদের ওই গ্রামটা পাহাড়ের একেবারে ওপরে, বেশ বড় পাহাড়। ওদের তুলনায় আমাদের বরং একটা সুবিধে আছে, আমরা ঘোড়ায় চড়ে পাহাড়ের ওপরে অনেকটা উঠে যেতে পারবো। জোজো বলল, একটা কাজ করলে হয় না? আমাদের পাহাড়ে ওঠার দরকার কি? আমরা পাহাড়টার কাছে পৌঁছে নিচে কোথাও লুকিয়ে থাকতে পারি, ওদের গাড়িটার আশেপাশে। তারপর ওরা মূর্তিটা চুরি করে নেমে এলে আমরা হঠাৎ ওদের উপর ঝাঁপিয়ে পড়ে সেটা কেড়ে নেব, ব্যাস। তারপর ওদের গাড়িটাও পেয়ে যেতে পারি। কাকাবাবু বললেন, তুমি যে এই কথাটা ভাবলে, ওরাও কি এটা ভাবতে পারে না? অন্য পক্ষকে কখনো বোকা ভাবতে নেই। ওরাও পাহাড়ের নিচে গাড়িটার কাছে কোনো ফাঁক পেতে রাখতে পারে। আমরা সেখানে পৌঁছলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আড়াল থেকে। এই জঙ্গলের মধ্যে আমাদের 3 জনকে খুন করে রেখে গেলেও কেউ টের পাবে না। সন্তু বলল, আমাদের উচিত উল্টো দিক দিয়ে ঘুরে যাওয়া। কাকাবাবু বললেন, আমিও ঠিক সেটাই ভেবে রেখেছি। তিরাংদের গ্রাম যে পাহাড়টার ওপর, সেটাকে দূর থেকে দেখতে অনেকটা গন্ডারের মাথার মতন, দেখলেই চেনা যাবে। ধনঞ্জয় পুরুতের একজন আদিবাসী শিষ্যের কাছ থেকে আমি সে পাহাড়ের উল্টো দিকে যাওয়ার রাস্তাটাও জেনে নিয়েছি, একটা শর্টকাট আছে। জোজো বলল, কাকাবাবু, আমার পিসেমশাই আপনাকে একটা কম্পিটিশনে নামাতে চেয়েছিলেন, আপনি রাজি হননি তখন। শেষ পর্যন্ত কিন্তু আপনাকে সেই কম্পিটিশনে নামতে হলো। কাকাবাবু বললেন, হ্যাঁ তা ঠিক, আমরা এখন অনায়াসে কলকাতার দিকে রওনা হতে পারতাম। কিন্তু মূর্তিটা সম্পর্কে খুবই কৌতূহল হচ্ছে। এমন কি দামি মূর্তি হতে পারে যার জন্য পট্টনায়ক রাও আর অংশুমান চৌধুরী কাঠ খড় পোড়াচ্ছেন? সেই জন্যেই একবার দেখে যেতে চাই। জোজো বলল, কিন্তু ওদের আগে পৌঁছতে হবে আমাদের। সন্তু বলল, আমরা তো পৌঁছবই, যদি তা না পারি, আগেই যদি তোর পিসেমশাই মূর্তিটা চুরি করে নিয়ে যায়, তাহলে বারুইপুর পর্যন্ত তাড়া করে যাব। জঙ্গলটা এক জায়গায় বেশ ঘন হয়ে এসেছিল। হঠাৎ সামনে দেখা গেল একটা মস্ত বড় জলাশয়, অনেকটা হ্রদের মতন। কাকাবাবু ঘোড়া থামিয়ে বললেন, বাহ বাহ, কি সুন্দর,
অপূর্ব। জায়গাটা সত্যি ভারী সুন্দর। জল একেবারে স্বচ্ছ, মাঝখানেও ফুটে আছে অনেক অনেক লাল রঙের শালুক ফুল। এক ঝাঁক সাদা বক বসে আছে কাছেই। একটা মস্ত বড় শিমুল গাছ থেকে টুপটাপ করে ফুল খসে পড়ছে জলে। কাকাবাবু বললেন, সন্তু, তোরা এসে একটু ধরতো আমাকে, এখানে একবার নামবো। খোঁড়া পা নিয়ে ঘোড়ায় উঠতে ও নামতে কষ্ট হয় কাকাবাবুর। সন্তু নিজের ঘোড়ার পিঠ থেকে এক লাফে নেমে এলো। জোজো বলল, কাকাবাবু, এখানে থামলেন? আমাদের দেরি হয়ে যাবে না? কাকাবাবু বললেন, যতই ব্যস্ততা থাক, কোনো সুন্দর জিনিসকে অগ্রাহ্য করতে নেই। সন্তু, তোকে আগে একবার রামায়ণের সেই অংশটার কথা বলেছিলাম না? রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। সোনার হরিণ মেরে ফিরে এসে সীতাকে না পেয়ে রাম পাগলের মতন খুঁজছেন। খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের তীরে এসে রাম মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। সীতার কথা ভুলে গিয়ে তিনি দেখতে লাগলেন সেই দৃশ্য। এই জায়গাটা পম্পা সরোবরের চেয়ে খারাপ কিসে? ঘোড়া থেকে নেমে কাকাবাবু হ্রদটার তীরে গিয়ে আঁচলা ভরে জল নিয়ে মুখে ছেটালেন। তারপর বললেন, আহ, কি ঠান্ডা জল! এক এক সময় আমার কি মনে হয় জানিস সন্তু? এই যত সব বদমাস আর গুন্ডাদের পেছনে ঘুরে বেড়িয়ে কত সময় নষ্ট করি, তার চেয়ে ওসব ছেড়ে ছুড়ে এইসব সুন্দর জায়গায় এসে সময় কাটালে কত ভালো লাগতো। আজকাল আর ওইসব কাজের ভার নিতেও চায় না, তবু পাকে চক্রে জড়িয়ে পড়তে হয়। সন্তু বলল, এখানে তো ওই অংশুমান চৌধুরী তোমাকে জোর করে টেনে এনেছে। কাকাবাবু বললেন, যাই হোক, তবু তো এই একটা সুন্দর জায়গা দেখা গেল। মুখ টুক ধুয়ে ঘাসের উপর বসে পড়ে তিনি আবার বললেন, ঘোড়া দুটোকে জল খেতে দে, ওদেরও তো বিশ্রাম দরকার। তারপর তিনি হাতে আঁকা ম্যাপটা খুলে দেখতে লাগলেন। সন্তুও ঝুঁকে পড়ে বোঝবার চেষ্টা করলো ম্যাপটা। কাকাবাবু আঙুল দিয়ে এক জায়গায় দেখিয়ে বললেন, হ্যাঁ, ওরা বলেছিল এখানে একটা বড় জলাও থাকবে। উল্টো দিকে একটা ছোট পাহাড়, এখান দিয়ে কোনাকুনি যাওয়া যেতে পারে। আমার কি মনে হয় জানিস সন্তু, এখন তো সবে শীত শেষ হয়েছে, এদিকে এখনো বর্ষা নামেনি। এই হ্রদের জল বেশি হবে না। আমরা ঘোড়া নিয়ে যদি এই হ্রদটা পার হয়ে যেতে পারি, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। যদি বুক জলের বেশি হয়, তাতেও ক্ষতি নেই, ঘোড়া সাঁতার কাটতে পারে, আমরাও ডুবে যাব না। ও ভালো কথা, তোর বন্ধু জোজো সাঁতার জানে তো? মনে তো হয় জানে, তবে বিশ্বাস নেই। জোজো ঘাসের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। সন্তু তাকে ধমক দিয়ে বলল, এই জোজো, তুই আবার যেখানে সেখানে শুয়ে পড়ছিস, যদি ফের পিঁপড়ে কামড়ায়? জোজো সঙ্গে সঙ্গে ধড়মড়িয়ে উঠে বসে বলল, ওরে বাবা, এখানেও পিঁপড়ে আছে নাকি? শোন, তুই সাঁতার জানিস তো? সাঁতার? কি বলছিস? কতবার আমি সাঁতারে গঙ্গা এপার ওপার করেছি। একবার বাবার সঙ্গে রাশিয়ায় গিয়ে কাস্পিয়ান সাগরে ঘোরার সময় আমাদের মোটরবোট উল্টে গেল। আমাদের গাইড যে ছিল, সে সাঁতার জানতো না। আমি তাকে পিঠে করে নিয়ে গিয়ে বাঁচালাম। সন্তু হাসি মুখে বলল, তা বেশ করেছিস। এখন আমরা এই লেকটা পেরুবো ঘোড়ায় চেপে, ঠিক আছে তো? জোজো তাচ্ছিল্যের সঙ্গে বলল, এটা ভারী তো একটা লেক, হাঁটু জল হবে কিনা সন্দেহ। তবে কিনা জামা প্যান্ট ভিজে যাবে। শুধু শুধু এটা পার হওয়ার দরকার কি? পাশ দিয়ে গেলেই তো হয়। ঘোড়া দুটো জল খাচ্ছিল। হঠাৎ একসঙ্গে মুখ তুলে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করলো বাঁ দিকে। কান দুটো লটপট করতে থাকলো। তারপর পেছন ফিরে ছুট লাগাবার চেষ্টা করতেই কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, সন্তু, শিগগির ওদের লাগাম ধর। কাকাবাবু খোঁড়া পা নিয়েও নিজেই লাফিয়ে উঠে একটা ঘোড়ার লাগাম ধরে ফেললেন। অন্য ঘোড়াটাকে সন্তু আর জোজো দুজনে মিলেও আটকাতে পারল না। সে তীর বেগে ছুটে মিলিয়ে গেল জঙ্গলে। কাকাবাবু বললেন, একটুও সময় নষ্ট করা যাবে না,
এই ঘোড়াতেই তিনজন উঠতে হবে। তিনজন সওয়ার নিয়েই এই ঘোড়াটা তড়বড়িয়ে চলে এলো লেকের প্রায় মাঝখানে। কাকাবাবু ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে বললেন, নিশ্চয়ই কাছাকাছি কোনো হিংস্র জানোয়ার এসেছিল, তাই ঘোড়া দুটো ভয় পেয়েছে। বাঘটা হওয়াই সম্ভব। জোজো অবিশ্বাসের সুরে বলল, দিনের বেলায় বাঘ? সন্তু বলল, কেন, দিনের বেলা বাঘ বেরোতে পারবে না এমন কোনো আইন আছে? কাকাবাবু বললেন, এই জঙ্গলে লেপার্ড আছে জানি। লেপার্ডরা মানুষকে আক্রমণ করতে সাহস পায় না, কিন্তু ওরা ঘোড়ার মাংস খুব ভালোবাসে। কিন্তু একটা ঘোড়া চলে গেল, এখন তিনজনে মিলে এই একটা ঘোড়ায় কি করে যাব? এ বেচারি বেশিক্ষণ আমাদের বইতে পারবে না। সন্তু বলল, লেকটা পার হওয়ার পর আমি আর জোজো হেঁটে যাব, তুমি ঘোড়ায় যাবে। পাহাড়ে ওঠার সময় তিনজনে এর পিঠে বসে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। পেছন ফিরে তাকিয়েও ওরা অবশ্য বাঘ বা লেপার্ড দেখতে পেল না। ঘোড়াটা হ্রদ পার হয়ে এসে গা ঝাড়া দিতে লাগলো। হ্রদটাই সত্যি জল বেশি ছিল না। কাকাবাবুর ক্রাশ দুটো ঘোড়াটার সঙ্গেই বাঁধা আছে। চিড়ে গুড়ের পোঁটলাটা অদৃশ্য হয়ে গেছে অন্য ঘোড়াটার সঙ্গে সঙ্গে। কাকাবাবু আপত্তি করলেন না। তিনি একা বসে রইলেন ঘোড়ার পিঠে। সন্তু আর জোজো হাঁটতে লাগলো পাশাপাশি। এটাই সুবিধাজনক। সামনের ছোট টিলাটার পাশ ঘুরে অন্যদিকে যেতেই চোখে পড়ল জঙ্গলের মধ্যে দু একটা কুঁড়ে ঘর। ঠিক গ্রাম নয়, সব মিলিয়ে তিনটে মাত্র বাড়ি। কাকাবাবু বললেন, দুহাত উঁচু করে রাখ, ওরা যেন না ভাবে যে আমরা ওদের শত্রু। তিনি নিজেও হাত তুললেন মাথার ওপর। একটা বাড়ির সামনে একটা গাছে হেলান দিয়ে বসে আছে একজন লোক, পাশে তীরধনুক। কিন্তু ঘোড়ার পায়ের শব্দ শুনেও লোকটা একবারও নড়ল চড়ল না, মুখ তুলে তাকালোও না। কাকাবাবু ফিসফিস করে বললেন, লোকটা মরে গেছে নাকি? কেউ ওকে মেরে রেখে গেছে।